This channel's content is strictly for educational and informational purpose and does হ্যালো not... এন্ড নমস্কার, আমি অভিক এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে শুরু হওয়া তার জীবন সংগ্রাম তাকে নিয়ে গেছে সাফল্য, সম্মান, আবেগ এবং বিতর্কের চূড়ান্ত সীমায়। বিতর্ক কখনো তার পিছু ছাড়েনি। যখন মন্ত্রী ছিলেন, যখন মন্ত্রী ছিলেন না এবং যখন মুখ্যমন্ত্রী হলেন, বিতর্ক তার ছায়াসঙ্গী ছিল বারবার। সমনামের অর্থাৎ বুদ্ধদেবের মতো বুদ্ধদেব ভট্টাচার্যও বোধহয় চেয়েছিলেন সমাজের কিছু সামাজিক ব্যাধিকে বা বাধাকে সরানোর ব্যর্থ প্রচেষ্টা। হয়তো সেই কারণেই সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন বারবার। প্রমোদ দাশগুপ্তের হাতে গড়া ৬০ দশকের যুব আন্দোলনের নেতা ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৭৭ সালে কাশীপুর বেলগাছিয়া বিধানসভায় তিনি প্রথম বিধায়ক হিসাবে নির্বাচিত হন। দলের রাজ্য কমিটির সদস্য হয়েছিলেন ১৯৭২ সালে। আবার ১৯৮২ সালে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনে হেরে যান। এরপর তার বিধানসভা কেন্দ্র পরিবর্তন করে তাকে নিয়ে যাওয়া হয় যাদবপুরে। ১৯৮৭ সাল থেকে ২০১১ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত যাদবপুর কেন্দ্র থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। অনেকেরই হয়তো মনে থাকতে পারে যে ১৯৯৩ সালে মতবিরোধের জোরে চোরেদের মন্ত্রিসভা বলে তিনি বামফ্রন্ট মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং কোনো রকম সরকারি সুযোগ সুবিধা নিতে অস্বীকার করেন। ১৯৯৬ সালে তাকে আবার মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হয় এবং তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বয়সজনিত কারণের জন্য ১৯৯৯ সালে উপমুখ্যমন্ত্রী পদে তাকে দায়িত্ব দেওয়া হয়। ২০০০ সালের ৬ই নভেম্বর তিনি রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। কবি সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র বুদ্ধদেব ভট্টাচার্য তার মুখ্যমন্ত্রিত্বের সময়কালে দুটি বিষয়কে পাখির চোখ করে এগোচ্ছিলেন। সেটা হচ্ছে শিল্পায়ন এবং কর্মসংস্থান। একের পর এক শিল্প সম্মেলনে বুদ্ধদেব অংশ নিতে থাকেন, যদিও বুদ্ধদেব এর আগে বণিক মহলের সাথে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। যে মিডিয়া গোষ্ঠী বুদ্ধদেব ভট্টাচার্যকে আগে অহংকারী যুবরাজ অভিধায় ভূষিত করেছিল, তারাই এখন কোনো এক অজ্ঞাত কারণে ব্র্যান্ড বুদ্ধ বলে একটা ইমেজ প্রচার করার চেষ্টা করে। বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই সংবেদনশীল মননের অধিকারী, কিন্তু আজকে তার মৃত্যুর পরে যখন আমরা শুধু ভালো ভালো কথাই বলছি, আমার মনে হয় তার সাথে তার নেগেটিভ অ্যাসপেক্টগুলোও দেখা দরকার। সংবেদনশীল মন সাধারণত হঠকারী হয়। বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভায় উপস্থিত থাকলে হাতের সিগারেট, ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি, পায়ে কোলাপুরি চটিতে আপাদমস্তক মধ্যবিত্ত বাঙালি। কিন্তু একই সাথে তিনি পশ্চিমবাংলায় বামফ্রন্টের গর্বাচেব বটে। তিনি পরোক্ষভাবে বামফ্রন্ট সরকার পতনের জন্য দায়ী এবং জনগণের আক্রোশ তার বিরুদ্ধে কতটা ছিল সেটা হচ্ছে যখন তিনি বিধানসভা নির্বাচনে তারই প্রিন্সিপাল সেক্রেটারি প্রাক্তন মনীশ গুপ্তের কাছে হেরে যান। তিনি তৈরি করেছিলেন একটা এলিটিস্ট কালচার। নন্দনে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে আড্ডা দিতেন সুনীল গঙ্গোপাধ্যায় বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে। অর্থাৎ সাধারণ যে প্রান্তিক জনগোষ্ঠীর যে সংস্কৃতি, লোকসংস্কৃতি যেটা আমরা বলছি, বা মূল ধারার যে চলচ্চিত্র বা গান, সেগুলো বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে অপান্তেয় ছিল। তিনি তথাকথিত একটা অভিজাত বাবু সমাজের দ্বারা পরিবৃত হয়ে থাকতে ভালোবাসতেন। সবার পিছে, সবার নিচে, সব হারাদের মাঝে তিনি কখনো নামতে পারেননি। এরপর ২০০৭ সাল, দিনটা ১৪ই মার্চ, গুলি চলল নন্দীগ্রামে এবং পুলিশের গুলিতে মৃত্যু হলো ১৪ জনের। সেদিন বিধানসভার অধিবেশন বসছিল। উদ্ভ্রান্ত বুদ্ধদেব তৎকালীন স্পিকার হাসিম আব্দুল হালিমের ঘরে ছুটে আসেন
ডেকে নেন শিল্পমন্ত্রী নিরুপম সেনকে এবং তিনি সেদিন প্রকাশ্যে বিবৃতি দেন যে ওরা পুলিশকে আক্রমণ করেছিল। এখন ওরা যদি পুলিশকে কোট আনকোট ওরা যদি পুলিশকে আক্রমণ করে, পুলিশ সঙ্গে সঙ্গে গুলি চালাতে পারে, গুলিটাই কি প্রথম অস্ত্র? পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্যকেই বলতে শোনা গেছে যে নন্দীগ্রামের ঘটনার জন্যে তিনি দায়ী। না বন্ধুরা, মনে হয় তিনি দায়ী নন। আসলে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখ্যমন্ত্রিত্বকালে একটা প্যারালেল সমান্তরাল সরকার চলছিল। একটা সরকারের একটা অংশ চলতো আলিমুদ্দিন ইনস্টিটিউটের নির্দেশে, আর একটা চলতো রাইটার্স বিল্ডিং এ বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে। প্রশাসন বুদ্ধদেব ভট্টাচার্যের বদলে আলিমুদ্দিনের বিমান বসুর অর্ডার মানতেই বেশি অভ্যস্ত ছিল। তো স্বাভাবিকভাবেই একটা খাপে যেমন দুটো তরোয়াল থাকতে পারে না, একইভাবে একটা রাজ্যে দুটো অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম চলতে পারে না। জঙ্গলমহলে যে সমস্ত মাওবাদী ঘটনা ঘটেছে সেই সময় সাধারণ আদিবাসী মূলবাসীদেরকে মাওবাদী তকমা দেওয়া হয়েছে, সিআরপিএফ এর ভারী বুটের আওয়াজ, পুলিশি বর্বরতা, নেতাই গণহত্যা এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু জেলা সম্পাদকের প্রবল প্রতাপশালী হয়ে ওঠা, যার মধ্যে অনিল বসু তার কুৎসিত অঙ্গভঙ্গির দ্বারা সেই সময় নিন্দিত হয়েছিলেন। এদেরকে তিনি আদৌ নিয়ন্ত্রণ করতে পারেননি। আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাহলে সাফল্যের মুকুট যেমন আপনি পরবেন, দেশে বা রাজ্যে অ্যানার্কি তৈরি হলে আর একটা প্রভাবশালী মহল যদি আপনার ক্ষমতায় ভাগ বসায়, সে ব্যর্থতার দায়ও কিন্তু আপনার, মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য। আবেগের বশে হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক, তিনি অনেক বেলাগাম মন্তব্য করেছেন, যার মধ্যে সব থেকে বিতর্কিত হচ্ছে আমরা 235 ওরা 30। এই যে গণতন্ত্র সবার, এখানে আমরা ওরার বিভাজন, এটা কিন্তু মূল যে ডেমোক্রেটিক স্পিরিট তারই বিরোধী। তিনি বলেছেন সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা ব্যতিক্রম। অবশ্যই ব্যতিক্রম, কারণ এক্সেপশন প্রুভস দ্য ল। জঙ্গলমহলে যে দীর্ঘ নৈরাজ্য চলেছিল সেটা তার আমলেই সূত্রপাত হয়েছিল এবং তিনি যদি সেই সময় তৎকালীন রাজ্যপাল, যিনি যথেষ্ট সংবেদনশীল ছিলেন, গোপালকৃষ্ণ গান্ধী, তার সাহায্যে এবং তৎকালীন বিরোধী দলনেত্রীর সাথে বসে যদি সিঙ্গুর সহ বিভিন্ন ইস্যু আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতেন, তার জেদে অটল না থেকে, তাহলে আমরা একটা আলাদা পশ্চিমবঙ্গ পেতে পারতাম। সমালোচকরা বলেন যে এই পিছিয়ে না আসতে পারা, এই ফ্লেক্সিবিলিটির অভাবই হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের পতনের একটা বড় কারণ। ইতিহাস সাক্ষী যে বুদ্ধদেব যা চেয়েছিলেন তা করতে পারেননি, বা করতে দেওয়া হয়নি, বা করার জন্য যে ধৈর্য দরকার, শুধু আবেগ দিয়ে তো হয় না, তার অভাব ছিল। তিনি তার যে চিন্তাধারা, শিল্পায়ন, কর্মসংস্থান এবং কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ ইত্যাদি, তো এর যে রূপরেখা তিনি না বোঝাতে পেরেছেন তার পার্টিকে, না বামফ্রন্টকে, না জনগণকে। কোথাও একটা বামপন্থী মধ্যবিত্ত পিছুটানে বারে বারে তিনি নিজের কাছে হেরে গেছেন। সর্বক্ষণ তিনি কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার বদলে একটা ইনডিসিসিভনেস অর্থাৎ সিদ্ধান্তহীনতায় ভুগতেন। স্বপ্নের ফেরিওয়ালা বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিক হলেও এই রাজনীতির কাছেই হেরে গেছিলেন। হতে পারে তার ব্যক্তি জীবনে তার সাদা পোশাকে কেউ কালির দাগ দিতে পারেনি, হতে পারে তিনি তার সেই পাম অ্যাভিনিউতে 2 কামরার ফ্ল্যাটে আজীবন কাটিয়ে দিয়েছেন, কিন্তু কোথাও রাজনৈতিক বোধের অভাব, এই অক্ষমতা তার 36 থেকে 63 বছরের মন্ত্রিত্ব জীবনে একটা কোথাও প্রশ্নচিহ্ন রেখে যায়। কিভাবে মনে রাখা হবে আপনাকে? এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, নেতা বা মন্ত্রী হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবে আমাকে মনে রাখুক সবাই।
এটাই আমি চাই। বারবার তিনি বলতেন, শত ফুল বিকশিত হোক। শত বিতর্কের মধ্যে থেকেও তিনি জীবনের আশার আলো খুঁজেছেন, নাড়া দিতে চেয়েছেন আমাদের জড় মস্তিষ্ককে। কৃষি এবং শিল্পের মধ্যে যে দ্বন্দ্ব, তাকে তিনি মিত্রতায় উন্নীত করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন, কিছু করতে পারি বা না পারি, সবার কথা শোনা দরকার। বন্ধুরা, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সবার কথা শুনবেন, অবশ্যই এটা আপনার দায়িত্ব, অবশ্যই এটা আপনার করা উচিত। কিন্তু ওই যে বললেন, কিছু করতে পারি বা না পারি, আপনি একজন মুখ্যমন্ত্রী হয়ে কি করে শুরুতেই স্বীকার করে নেন কিছু করতে পারি বা না পারি? অর্থাৎ আপনি ধরেই নিচ্ছেন এমন কিছু কাজ রয়েছে যেটা আপনি করতে পারবেন না। তাহলে বৃথা মানুষের কথা, তাদের অভিযোগ শোনার চেষ্টার অভিনয় কেন? আপনি নিপাট ভালো মানুষ ছিলেন না, ভালো রাজনীতিক বা প্রশাসক অতটা বোধহয় ছিলেন না। যাই হোক, যখন এইসব কথা বলছি, আপনি এই সব সমালোচনা থেকে বহু দূরে চলে গেছেন। জানি না আপনাদের কমিউনিজম, স্বর্গ নরক এইসব নিয়ে কি বলে। তিনি একটা ইউটোপিয়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখতে ভালোবাসতেন। অবশ্যই একটা শ্রদ্ধা। যেখানেই থাকুন, ভালো থাকবেন। শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নমস্কার।